নমস্কার, জয়গুরু। যখন পাবনা সৎসঙ্গ আশ্রম তৈরি হলো, সেই সময় হাজারো মানুষ প্রত্যেক দিন ঠাকুরের কাছে আসতেন, ঠাকুরের দর্শনে, ঠাকুরের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করতেন, সমস্যা সমাধানে তারা ঠাকুরের কাছে আসতেন। এবং সেই সময়টা ছিল কীর্তনের যুগ। সেই সময় চারদিক কীর্তনে মাতোয়ারা হয়ে সকলে কীর্তন করতেন এবং কীর্তন শেষে ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরে যেতেন। তো এত মানুষ প্রত্যেকদিন ঠাকুরের কাছে আসেন এবং অনেকটা সময় ঠাকুরের সাথে অতিবাহিত করেন, তারপর তারা খালি মুখে ফিরে যায়। এটা মাতা মনমোহিনী দেবীর খুব একটা ভালো লাগতো না। তিনি জানতেন যে তার পুত্র কোনো সাধারণ কেউ নয়, তিনি বিশ্বপিতা, তাই প্রসাদ পান না কেউ, এটা তার খুব একটা ভালো লাগতো না। কারণ আমরা তো জানি প্রসাদের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ আমাদের মধ্যে সঞ্চিত হয়। তো তিনি ঠাকুরের কাছে অনুরোধ জানান এই প্রত্যেকটা মানুষ যাতে ঠাকুরের প্রসাদ পান। মায়ের ইচ্ছায় 1323 বঙ্গাব্দ নাগাদ ঠাকুর প্রত্যেকের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করলেন। আর মাতা মনমোহিনী দেবী এই প্রসাদ বিতরণের যে ব্যবস্থা তৈরি হলো, তারই নাম দিলেন আনন্দবাজার। এই আনন্দবাজার প্রত্যেক দিন এই যে হাজারো হাজারো মানুষ আসতেন ঠাকুরের কাছে, সেই সমস্ত মানুষের দুবেলার অন্নের যোগান করত। শুরু হলো আনন্দবাজারের পথ চলা, যা আজও অব্যাহত রয়েছে। শুধু দেওঘর ঠাকুর বাড়িতে নয়, প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে এবং প্রত্যেকটা যেখানে যেখানে ঠাকুরের উৎসব হয়, প্রত্যেক জায়গায় ঠাকুরের এই মহাপ্রসাদকে বিতরণ করা হয়। সেই প্রথম দিন যেদিন আনন্দবাজার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পাবনা সৎসঙ্গ, সেই দিন থেকে আজও পর্যন্ত আনন্দবাজার এক মহা কর্মযজ্ঞে এগিয়ে চলেছে। তো সৎসঙ্গ, সেই পাবনা সৎসঙ্গে প্রত্যেক দিন মানুষ দুবেলা অন্নের সংস্থান হলো এবং সেখানে বিজ্ঞান ভবন, তপবন স্কুল সমস্ত কিছুই তৈরি হলো। এবং খুব সেই সময় প্রায় অনেক মানুষ ঠাকুরকে গুরুপদে বরণ করতে শুরু করলেন এবং দেশ দেশান্তরে ঠাকুরের নাম ছড়িয়ে পড়লো। সকলেই ঠাকুরের দর্শনে আসতেন। কিন্তু আবারও ঠাকুর একটা বিশেষ কারণে পাবনা সৎসঙ্গ আশ্রম ছেড়ে দেওঘর চলে এলেন, ঝাড়খণ্ড। আবার পরবর্তী কোনো ভিডিওতে ঠাকুর কেন পাবনা ছেড়ে দেওঘর এসেছিলেন সে বিষয়ে বলবো। আজ এই প্রসঙ্গেই বলি। তো ঠাকুর পাবনা ছেড়ে দেওঘরে চলে এলেন। সেই সময় পাবনায় সৎসঙ্গের এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল। কিন্তু ঠাকুর যখন পাবনা ছেড়ে দেওঘরে এলেন, তখন তিনি সেই পাবনা থেকে একটা কানাকড়িও নিয়ে এলেন না। শুধুই মাত্র হাজারো হাজারো সৎসঙ্গীরা আর ঠাকুর পরিবার দেওঘরে আসলেন। সেই প্রথম দিন কিন্তু সৎসঙ্গের অবস্থা এরকম ছিল না। সেই দিন ঠাকুর আবার নতুন করে তার ধর্মীয় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার লক্ষ্যে সংগ্রাম শুরু করলেন। কিন্তু সেদিনও কিন্তু প্রত্যেকটা সৎসঙ্গী এবং প্রত্যেকটা শিষ্য সেই দুবেলার আনন্দবাজার থেকে বঞ্চিত হয়নি। কারণ সেদিন ঠাকুরের সাথে ছিলেন জগৎজননী শ্রী শ্রী বড়মা, যিনি নিজে না খেয়ে প্রত্যেকটা সৎসঙ্গীকে তার অন্নের ব্যবস্থা করেছেন। আজও কিন্তু সেই সৎসঙ্গের আনন্দবাজার বয়ে চলেছে। আগে যখন ঠাকুর বাড়িতে যেতাম ছোটবেলায়, তখন কিন্তু সৎসঙ্গ মাঠে একটা প্যান্ডেল করে আনন্দবাজার প্রসাদ বিতরণ করা হতো। মনমোহিনী ধামের একতলায় সেই আনন্দবাজার বিতরণ করা হতো। কিন্তু এখন এক বিশাল আনন্দবাজার ভবন তৈরি করা হয়েছে, যা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতায় মোড়া। আর আনন্দবাজারের প্রসাদ সম্বন্ধে এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, যে আমরা বিভিন্ন মন্দিরে যাই, সেই সকল মন্দিরেই কিন্তু প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা থাকে এবং সেই ব্যবস্থার সাথেও কিন্তু কুপনের ব্যবস্থা থাকে। কোনো কুপন থাকে 51 টাকায়, কোনো কুপন 101 টাকা, কোনো কুপন 201 টাকা বা তারও বেশি। 51 টাকাতে যে প্রসাদ থাকে, 201 টাকায় কিন্তু তার থেকে অনেক বেশি প্রসাদ থাকে। কিন্তু ঠাকুর আমাদের মধ্যে যাতে বৈষম্য না হয়, কারণ আমরা তো প্রত্যেকের অবস্থা তো একরকম হয় না, তাই জন্য ঠাকুর কিন্তু আনন্দবাজারে আমি গেলেও যে ওই মাটিতে বসে শাল পাতায় ঠাকুরের প্রসাদ খাই, ঠিক সেরকম ভাবে কিন্তু সমাজের উচ্চ স্থানের মানুষ যারা বিশাল বিশাল পদে অধিষ্ঠিত, সরকারি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, সকলেই কিন্তু সেই একই প্রসাদ পায়। আনন্দবাজার
আনন্দবাজারে কোনো ভিআইপি লাইন নেই, কোনো কুপনের ব্যবস্থা নেই। তিনি নিঃস্বার্থভাবে হাজারো হাজারো মানুষের অন্নের ব্যবস্থা করে গেছেন ঠাকুর। আর সেই ধারাকেই পরবর্তী আচার্যদেব এবং পরবর্তী বরদাদা সকলে কিন্তু সেই ধারাকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই সেই ঠাকুর, আমরা সকলেই জানি ঠাকুরের জীবনে তার মায়ের ভূমিকা ছিল অপরিসীম। তার মায়ের ইচ্ছাতেই তার জীবনের তাকে গড়ে তুলেছিলেন। তাই তার মায়ের ইচ্ছাতেই প্রতিষ্ঠিত এই আনন্দবাজার, যা আজও এক মহা কর্মযজ্ঞে নিজেকে আহুতি দিয়ে চলেছেন। তাই সেই আনন্দবাজারকে শত শত কোটি প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার, জয় গুরু।